আপনি তো আমার দেশকে তার কথা বলতে দেন নাই। একটু আগে আমার কলিগ বলল যে গত 11 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। কই, সমাজ তো আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। আজকে যারা বাংলাদেশের বড় বড় সব মিডিয়া পার্সোনালিটি, সাংস্কৃতিক জগতের দিকপাল, কেউ তো আমার দেশের পাশে এসে দাঁড়ায় নাই। আমরা লড়াই করে গেছি। যখন মোহাচ্ছন্ন হয়ে আছে আপনাদের কাছে, শাহবাগে গণজাগরণ মঞ্চে সারা দেশ মোহাচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়া দিয়ে, 24 আওয়ার্স টেলিভিশনে দেখানো হচ্ছে সেখানকার কার্যক্রম। সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। আজকে আপনারা সবাই বলেন ফ্যাসিবাদের কথা, সবাই বক্তৃতায় বলেন, সেদিন কিন্তু আমাদের পাশে কেউ আপনারা এসে দাঁড়ান নাই। এটাই বাস্তবতা, এটা বাস্তবতা। এবং কোন পত্রিকায়, লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে। দিনের পর দিন টক শোতে বড় বড় দিকপালরা ডিফেন্ড করেছে শেখ হাসিনাকে যে আমার দেশকে বন্ধ করা কেন সঠিক কাজ ছিল। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে নজরুল যে জন্য লড়াই করেছিলেন, এখানে আমি প্রাসঙ্গিকতার প্রশ্নটা আসছি যে নজরুল যে কারণে লড়াই করেছিলেন সেটা আজও প্রাসঙ্গিক। এই জন্যে নজরুল জুলাই বিপ্লবের জন্য প্রাসঙ্গিক। এই জন্যে আপনারা দেখেছেন যে আজকের তরুণ সমাজ জুলাই বিপ্লবের সময় দেয়ালে দেয়ালে নজরুলের কবিতা লিখে রেখেছে। কারণ নজরুল তো সর্বরকম অন্যায়ের বিরুদ্ধে, সর্বযুগে নজরুল প্রাসঙ্গিক, এতে কোনো সন্দেহ নাই। তো কাজেই আমি মনে করি এখন একটা সুযোগ এসছে আমাদের, জুলাই বিপ্লবের ফলে একটা সুযোগ এসছে যে কোন সুযোগটা আমরা চাই। আমরা তো চাই না কোনো মিডিয়া বন্ধ হোক, এটা আমরা চাইতে পারি না। আমরা চাই সবার যেন কথা বলার সম অধিকার থাকে। আমরা কথা বলবো, কাউকে যেন গায়ের জোরে, যেভাবে আমার দেশকে বন্ধ করে দেওয়া হয়েছিল, 11 বছর ধরে বন্ধ রাখা হয়েছে, এরকমভাবে যেন কেউ কোনো বন্ধ নেই। এবং মজার কথা কি জানেন, 11 বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার, কিন্তু সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সরকার থেকে যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনও পাচ্ছি না। নানা রকম বাধা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। ব্যুরোক্রেসির নানা রকম বটলনেক কিন্তু এখনও আটকে রেখেছে আমাদেরকে। আজকে কমাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল। আমি তো মনে করি সরকারের দায়িত্ব ছিল তাদের এগিয়ে আসা, তাদের জিজ্ঞেস করা উচিত ছিল আমাদেরকে যে কি লাগবে, আপনাদের পত্রিকাটা বের করার জন্য কি লাগবে। আমি জানি সরকারের বিভিন্ন অংশের সদিচ্ছা আছে, আসিফ নজরুলেরও সদিচ্ছা আছে যে আমার দেশ বেরোক, কিন্তু বের হোক সদিচ্ছা থাকা আর একটা পত্রিকা বের করা যে তার মধ্যে যে পার্থক্য, এটা আসিফ নজরুল সাহেব ভালো জানেন, কারণ তিনি মিডিয়ার লোক, তিনি মিডিয়াতে জীবন কাটিয়েছেন। তিনি জানেন যে একটা পত্রিকা বের করা, চালানো কত কঠিন। এবং এই যে 11 বছর ধরে এক শেখ হাসিনার দানব সরকার আমার দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে গেছে, সেখান থেকে এখন যে আমরা খুব দ্রুত পত্রিকাটা চালাবো, সেইটা চালানোর জন্য যে সহযোগিতা দরকার, সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই। এটা হচ্ছে বাস্তবতা। আমাদেরকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন লোকের কাছে, আমাদের রিকোয়েস্ট করতে হচ্ছে। একটি বৈষম্যহীন সমাজ গঠন করবার থেকে এটা শুরু হয়েছিল। আর নজরুল কি অসাধারণ সাম্যের কথা বলে গেছেন। আমরা যদি সাম্যের কবি বলি, নজরুলের থেকে বড় সাম্যের কবি আর কে আছে? তো তাহলে বৈষম্যহীন সমাজের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে নজরুল প্রাসঙ্গিক থাকবে না তো কে প্রাসঙ্গিক থাকবে? একটু আগে কবি আব্দুল হাই শিকদার একটা কবিতার কথা বলেছে এবং সে বলেছে এটা শ্রেষ্ঠ লাইন কবিতা হিসেবে। আমি তার সাথে একমত। আমি আরেকবার ওই কবিতার লাইনটা বলছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। অথচ আমরা গত সরকারকে দেখেছি এই মানুষকে কত জুলুম করতে। এই যে আমরা বললাম যে মানুষের থেকে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, আমরা বলছি না, নজরুল বলে গেছেন। সেই মহিয়ান মানুষকে কতভাবে নিপীড়ন করেছে দানব শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, কতভাবে মানুষকে জুলুম করেছে, আয়না ঘর বানিয়েছে, গুম করেছে,
এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, মানুষকে অপমান করেছে। কাকে অপমান করতে বাকি রেখেছে? শেখ হাসিনার বাণীগুলি যদি আমরা মনে করি বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, প্রফেসর ইউনূস সম্পর্কে, বেগম খালেদা জিয়া সম্পর্কে এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে, তাহলে তিনি মানুষদের প্রতি মুহূর্তে অপমান করেছেন। তো সেই সরকার এই দানব সরকার থেকে আমাদের মুক্তি দিয়েছে, ফাইনাল লড়াইতে মুক্তি দিয়েছে আমাদের অসীম সাহসী তরুণ সমাজ, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদেরকে আমি অবাক হয়ে যাই যে 16 বছরের সেই কবি নজরুলের উপরে কোনো অনুষ্ঠান যদি হয় আর সেখানে যদি কবি আব্দুল হাই সিকদার বক্তা থাকে, তাহলে আমি আর সেই অনুষ্ঠানে আর আসবো না বলে ঠিক করেছি। কারণ কবি আব্দুল হাই সিকদারের বক্তব্যের পরে আর নজরুল সম্পর্কে আমার মতো না জানা মানুষের, মানে সাহিত্যের বাইরের মানুষের বলার কি থাকতে পারে, সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না এতক্ষণ। তো যাই হোক, আমরা কবি নজরুলের যে বহুমাত্রিকতা, সেই সম্পর্কে এতক্ষণ শুনলাম আমার দেশের কলিগ কবি আব্দুল হাই সিকদারের কাছ থেকে। আমরা নজরুলকে কিভাবে দেখি? নজরুলকে আমরা দেখি একজন সৈনিক হিসাবে, নজরুলকে আমরা দেখি জীবন যুদ্ধে লড়াকু একজন মানুষ হিসেবে, যিনি বাল্যকাল থেকে জীবনের জন্য যুদ্ধ শুরু করেন, লেটোর দলে যান, কবিতা লেখা শুরু করেন, নাটকে অভিনয় করেন, পরিণত বয়সে সিনেমায় অভিনয় করেন, যিনি কবি, যিনি ঔপন্যাসিক, যিনি প্রবন্ধকার, যিনি গীতিকার, অসাধারণ তার কবিতা, যিনি অসাধারণ অনুবাদ করেন। ওমর খৈয়ামের অনুবাদগুলো পড়লে বোঝা যায় কি অসাধারণ অনুবাদ করতেন নজরুল। মানে এত বড় মাপের, এরকম বহুমাত্রিক, আমি কে ছোট কে বড় বাংলা সাহিত্যে, কে বড় কবি, এটা বিবেচনা করবার মতো ক্ষমতা আমার নাই। আর কবির মধ্যে বড় ছোটর বিচার হয় বলে আমি মানি না। কিন্তু এমন বহুমাত্রিক প্রতিভা বোধহয় বাংলা সাহিত্যে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো নজরুলের বিদ্রোহী যে রূপ, সেটা সম্পর্কে আমরা অনেকক্ষণ শুনলাম। শিবলির কাছ থেকে শুনেছি, ডক্টর জাহেদের কাছ থেকে শুনেছি, আমার বন্ধু এবং কলিগ আব্দুল হাই সিকদারের কাছ থেকে শুনলাম। কিন্তু তার তো আরও একটা রূপ আছে। তিনি অসম্ভব রোমান্টিক একজন মানুষ ছিলেন। আমি একটা কবিতার কথা বলি, যে কবিতাটা ছোটবেলায় পড়তাম এবং এখনও প্রথম দুটো লাইন মনে আছে এই বয়সেও। কর্ণফুলী, ওগো কর্ণফুলী, তোমার সলিলে পড়েছিল কবে কার কান ফুল খুলি। তো এই যে একটা নদীর মধ্যে কারো কান ফুল, ওগো কর্ণফুলী, সম্ভবত ছিল ওগো কর্ণফুলী, তোমার সলিলে পড়েছিল কবে কার কান ফুল খুলি। এই যে উপমা, এই যে কল্পনা, এটা রবীন্দ্রনাথের রোমান্টিকতার প্রমাণ। এবং আমার সামনে ডক্টর নাশিদ কামাল বসে আছেন, তার একটা বিখ্যাত গানের কয়েকটা লাইনের কথা বলি। শাওন আসিল ফিরে, গানটি আমাদের সবার খুব পরিচিত গান, খুব প্রিয় গান। তার কয়েকটি লাইন আমি লিখছিলাম। ধানি রং ঘাগরি মেঘরং ওড়না, পড়িতে আমারে মাগো অনুরোধ করো না। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ পেল না মা, পেল না। আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ, বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে মন। কি অসাধারণ উপমা, কি অসাধারণ রোমান্টিকতা, যে বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে মন। তো আমি নজরুলের কথাটা এই রূপটা এই জন্য বলছি যে এতক্ষণ নজরুলের আমরা কঠোর রূপের আলোচনা এতক্ষণ ধরে করেছি। আমি ভাবলাম একটু এনভায়রনমেন্টটা পরিবর্তন করা দরকার। আর নজরুলের নিজের কথা যদি বলি, আপনারা সবাই নিশ্চয়ই পড়েছেন, আমি ধারণা করছি আপনারা সবাই আমার থেকে নজরুল সম্পর্কে বেশি পড়াশোনা করেছেন। ওনার যে শেষ অভিভাষণ যেটা ছিল, যদি আর বাঁশি না বাজে আমার, সেখানে নজরুল কি বলেছেন? নজরুল বলেছিলেন, আমার যতদূর মনে পড়ে, ভুল হলে সব আব্দুল হাই সিকদার অন্যান্য বিদগ্ধজনেরা আমাকে ক্ষমা করে দেবেন। তিনি বলেছিলেন
বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম পেতে এসেছিলাম, প্রেম দিতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলেই প্রেমহীন নীরস পৃথিবী থেকে আমি নীরব অভিমানে বিদায় নিলাম। এটাই ছিল নজরুলের শেষ অভিবাসন, এবং তারপরে তিনি চিরদিনের জন্য নীরব হয়ে যান। আমরা আজকে যেখানে বসে আজকে নজরুল চর্চা করছি, তার খুব কাছে সেই নীরব অভিমানে আমাদের সেই কবি শুয়ে আছেন। তো এটা আমি একটু আমি নজরুলের মানবিক দিকটা একটু